স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 263 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল গোড়াবাজার আইস ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখে নেওয়া যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এটা গ্রুপ এ এর পার্ট। 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান? 10⁻⁻9 সেকেন্ড। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর 5 গ্রাম। বলের মাত্রীয় সংকেতের সময়ের ঘাত হলো -2। একটি বস্তুর সরণ ডি অতিক্রান্ত দূরত্ব এস হলে এস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি। একটি বস্তু কণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ পরিবর্তনশীল হতেও পারে আবার নাও হতে পারে। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন বিজ্ঞানী রাদারফোর্ড। একটি পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণুটিতে উপস্থিত প্রোটন সংখ্যা হবে 12টি। আর ইউ 22688 এর নিউক্লিয়াসে রয়েছে মোট 88টি প্রোটন। গ্রুপ বিতে রয়েছে 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 শূন্যস্থান পূরণ করো। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত হলো 5:2:2:1। 2 শূন্যস্থান পূরণ করো। 1 AMU সমান ড্যাশ গ্রাম, 1.66 × 10⁻⁻24 গ্রাম। বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কি নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে একটা অথবার প্রশ্ন বাদ চলে গেছে। একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। এটা হবে আপেক্ষিক গুরুত্ব। নেক্সট 4 দাগে রয়েছে রোলার ঠেলা না টানা কোনটি সুবিধাজনক? রোলার টানা বেশি সুবিধাজনক। অথবা সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের যোগফল সর্বদা 0 হয়। এটি সত্য। 5 শূন্যস্থান পূরণ করো। বস্তুর জাড্যধর্ম বস্তুর ড্যাশের ওপর নির্ভরশীল। ভর। পরমাণুর সবচেয়ে হালকা মৌলিক কণাটির নাম লেখো। ইলেকট্রন। যদি X2- আয়নটিতে 18টি ইলেকট্রন থাকে তাহলে X মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? X2- আয়ন তাতে 18টি ইলেকট্রন থাকে, অর্থাৎ X আয়নটিতে মোট 16টা ইলেকট্রন ছিল, আরও 2টো ইলেকট্রন গ্রহণ করে 18টা হয়েছে। যদি 16টা ইলেকট্রন থেকে থাকে X পরমাণুটিতে বা X মৌলটিতে, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়ালস টু প্রোটন সংখ্যা, অর্থাৎ 16টাই প্রোটন সংখ্যা হয়ে থাকবে, অর্থাৎ 18 - 2 = 16। Li2+ আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি? হ্যাঁ, প্রযোজ্য, কারণ এটি হাইড্রোজেনের মতো আয়ন যাতে একটি ইলেকট্রন আছে। গ্রুপ সিতে চলে আসছি। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার যে কোনো 2টি শর্ত লেখো। সাধারণ তুলার সুবেদিতার শর্ত। সুবেদি তুলা নির্মাণ করতে হলে 1 তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2 তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3 তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। একটি সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে? বইয়ের ক্ষেত্রে সমগ্র বইটির বেদ সাধারণ স্কেলের সাহায্যে মাপা হলো। ধরা যাক এই পাঠ হলো ডি সেন্টিমিটার। এইভাবে চিত্রানুযায়ী যেভাবে করা আছে এইভাবে বেদটা মেপে নিতে হবে মলাট বাদ দিয়ে। এই পাঠকে কাগজ বা বইয়ের পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি একটি পাতার বেদ নির্দেশ করে। পাতার সংখ্যা x হলে একটি পাতার বেদ t সমান হয়ে যাবে d/x সেন্টিমিটার। মাপক চং এবং স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়। 1 একটি শুকনো ও খালি মাপনী চোঙ নিয়ে কলের মুখে ধরা হলো এবং সঙ্গে সঙ্গে স্টপওয়াচের চাবি প্রথমবার টিপে স্টপওয়াচ চালু করা হলো। 2 কিছুক্ষণ ধরে জল চোঙে সংগ্রহ করার পর চোঙটিকে কলের মুখ থেকে সরিয়ে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে চাবি দ্বিতীয়বার টিপে স্টপওয়াচ বন্ধ করা হলো। 3 স্টপওয়াচের সাহায্যে কত সময় ধরে জল নেওয়া হলো তা পরিমাপ করা হলো। মাপনী চোঙের সাহায্যে সংগৃহীত জলের আয়তন পরিমাপ করা হলো। ধরি জলের আয়তন VCC এবং 30 সেকেন্ড সময় ধরে জল নেওয়া হয়েছে, তাই কল থেকে জল পড়ার হার হয়ে যাবে V/T cc/সেকেন্ড। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লেখো। একটি নির্দিষ্ট বল বা ভেক্টরকে কর্ণ হিসেবে বিবেচনা করে বহু সংখ্যক সামান্তরিক অঙ্কন করা সম্ভব, যাদের প্রত্যেকের সন্নিহিত বাহু দুটি
ওই বল বা ভেক্টরের দুটি নির্দিষ্ট উপাংশকে চিহ্নিত করে। সুতরাং উপাংশগুলির কোনো নির্দিষ্ট মান বা অভিমুখ নেই, তবে কোনো নির্দিষ্ট অভিমুখে ভেক্টর বা বলকে বিশ্লেষিত করা হলে তার মান ও অভিমুখ দুই নির্দিষ্ট হয়ে যায়। এখানে দেখো একটা এ দিকে বল প্রয়োগ করা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে। তো এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে সেক্ষেত্রে এদের যে লব্ধিটা আর, সেটা আমরা কিভাবে বের করব? আর সমান হচ্ছে পি প্লাস কিউ। বলের পরিমাপ সংক্রান্ত গতিসূত্রটি লেখো। বলের পরিমাপ সংক্রান্ত সূত্রটি হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে দুটি পার্থক্য লেখ। বিষয় হচ্ছে প্রথমে সংজ্ঞা। বৃত্তীয় গতি বৃত্তাকার পথ বরাবর চলমান কণার পুনরাবৃত্তিমূলক গতি। ঘূর্ণন গতি একটি বিস্তৃত বস্তুর নিজ অক্ষ সাপেক্ষে স্থানান্তরিত না হয়ে শুধু দিক স্থিতি পরিবর্তনের ঘটনা। গতির মাত্রিকতা বৃত্তীয় গতি এই গতি সামতলিক বা দ্বিমাত্রিক। ঘূর্ণন গতি এই গতি সর্বদাই ত্রিমাত্রিক। সমত্বরণে গতিশীল একটি কণা প্রথম 6 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার পথ অতিক্রম করলো। কণাটি 18 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে? তো দূরত্ব প্রথম 6 সেকেন্ডে অতিক্রম করছে 30 মিটার, পরের 6 সেকেন্ডে অতিক্রম করছে 80 মিটার, আর পরবর্তী 6 সেকেন্ডে, অর্থাৎ টোটাল যে 18 সেকেন্ড হচ্ছে, 18 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই আমাদের বের করতে দেওয়া হয়েছে। তো ধরে নেওয়া হচ্ছে এখানে প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণটা হচ্ছে এ, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস এর মানটা দেখো, যেহেতু 6 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 30 সমান হয়ে যাবে ইউ গুণিতক টাইমটা 6 প্লাস হাফ ইন্টু এ এর মান আমরা জানি না, এ ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, বা 30 সমান 6 ইন্টু ইউ মানে হচ্ছে 6 ইউ প্লাস 1/2 এ ইন্টু 6 স্কোয়ার মানে হচ্ছে 2 6, 2 দিয়ে একটা 6কে কাটলে 3 হবে। অতএব 30 সমান 6 ইউ প্লাস 3 6 18 এ, এটা 1 নম্বর সমীকরণ। এরপর পরের যে 6 সেকেন্ড অর্থাৎ টোটাল 12 সেকেন্ডে, অর্থাৎ এই 6 সেকেন্ড প্লাস এই 6 সেকেন্ড মিলে টোটাল 12 সেকেন্ড হচ্ছে, সেই 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 80 মিটার প্লাস 30 মিটার সমান 110 মিটার। তাহলে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আবার সেই একই ফর্মুলা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাতে আমরা ডেটাগুলো বসাবো। এস এর মানটা হয়ে যাবে 110 সমান ইউ গুণিতক 12 প্লাস 1/2 গুণিতক এ গুণিতক টি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার, বা 110 সমান 12 ইউ প্লাস 1/2 ইন্টু এ ইন্টু 12 স্কোয়ার মানে হচ্ছে 2 বার 12, একটা 2 এর সাথে 12কে কাটলে 6 আসবে। অতএব 110 সমান 12 ইউ প্লাস 72 এ, এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণ থেকে আমাদের ইউ আর এ এর মানটা বার করতে হবে, তার জন্য আমরা দুদিকে ইউটাকে সমান করতে চাইছি। তো এখানে 6 আছে, 2 দিয়ে যদি এটাকে গুণ করে দেওয়া হয় তাহলে এটা 12 হয়ে যাবে, এখানেও 12 রয়েছে, তাহলে আমরা পুরো 1 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, 30টা 60 হয়ে গেছে, 6 ইউটা চেঞ্জ হয়ে 12 ইউ হয়েছে, আর 18 এটা চেঞ্জ হয়ে 36 এ হচ্ছে, সব ডবল হয়ে গেছে। এবার এই যে এটা 3 নম্বর সমীকরণ, এবার 2 থেকে 3 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করছি, এটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। 12 ইউ প্লাস 72 এ সমান 110, এটাই লেখা হয়েছে। তার নিচে 12 ইউ প্লাস 36 এ সমান 60, সেটটা লিখে আমরা বিয়োগ করছি, অর্থাৎ প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন ঘটছে। এখানে প্লাস মাইনাস হলো, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এইখানে চিহ্নটাকে যদি আমরা প্লাসটাকে চেপে ধরি তো নিচেটা মাইনাস হয়ে যাচ্ছে, ওপরটা প্লাস, তাই এটা কেটে যাবে। এখানে যদি চেপে ধরা হয় 72 থেকে 36 বিয়োগ গেলে হবে 36 এ, আর এখানটা চেপে ধরলে 110 থেকে 60 বিয়োগ গেলে হবে 50। তাহলে 36 এ সমান 50, এর মান হয়ে যাবে 36, এই 50 আর 36টা এদিকে গুণে আছে তাই এটা ভাগ হয়ে যাবে। তাহলে এর মান হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 25 এর 18। এবার সেই প্রথমে 1 নম্বর যে সমীকরণটা ছিল সেখানে যদি আমরা এ সমান 25 এর 18 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, এই সমীকরণটাতে আমরা বসাচ্ছি 30 সমান 6 ইউ প্লাস 18 এ, 30 সমান 6 ইউ প্লাস 18 ইন্টু এর জায়গায় 25 এর 18, তাহলে এখানে 18 18 কেটে যাচ্ছে, তাহলে বা 30 সমান আমরা পেয়ে যাচ্ছি 6 ইউ প্লাস 25, তাহলে 25টা ডান দিকে যোগে আছে, বাঁ দিকে গেলে বিয়োগ হবে, 30 মাইনাস 25 সমান 6 ইউ, और বিয়োগ করলে 5, 5 সমান 6 ইউ, আর ঘুরিয়ে লিখলে 6 ইউ সমান 5, অতএব ইউ সমান হয়ে যাবে 5 এর 6। এবার
আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আবার সেই একই ফর্মুলা S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার সমান হচ্ছে ইউ এর মানটা আমরা পেয়েছি 5-এর 6 বসিয়ে দিলাম ইন্টু টি মানে হচ্ছে 18 প্লাস 1-এর 2 ইন্টু এ মানেও আমরা পেয়ে গেছি এখানে 25-এর 18, তো সেই মানটা আমরা বসিয়ে দিচ্ছি ইন্টু টি মানে 18, 18 স্কোয়ার মানে দুবার 18। তাহলে এখানে 6 দিয়ে 18কে কাটলে 3 6 18 হচ্ছে, আর এখানে 18-র সাথে 18 কেটে যাচ্ছে, 2 দিয়ে এই 18টাকে কাটলে 9 হচ্ছে। সুতরাং আমরা এখানে পেয়ে যাচ্ছি 15 প্লাস 225 সমান 240 মিটার। তাহলে কণাটি 18 সেকেন্ডে 240 মিটার পথ অতিক্রম করবে। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন কেন? একই মৌলের বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা আলাদা হয় কিন্তু পারমাণবিক সংখ্যা সমান হয়, অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই হয়। মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে। আইসোটোপের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস এক হবার কারণে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। পরবর্তীতে রয়েছে পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন? যে কোনো পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা তাদের কক্ষীয় বণ্টন এবং সেই সূত্রে সংশ্লিষ্ট পরমাণুর ভৌত ও রাসায়নিক আচরণ প্রদর্শনের প্রকৃতি, যেমন যোজ্যতা, ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টির ক্ষমতা, ভৌত অবস্থা ইত্যাদি সবই মৌলটির পারমাণবিক ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। দুটি ভিন্ন মৌলের ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ক্ষেত্রবিশেষে সমান হলেও প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কখনোই সমান হয় না। পারমাণবিক সংখ্যার পরিবর্তনে মৌলের রাসায়নিক ধর্মের আমূল পরিবর্তন ঘটে। এ কারণেই পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় বা মূলগত ধর্ম বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। 1 নম্বর, রাদারফোর্ডের প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎ গতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তা নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ কাছে আসতে থাকে। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ে। 2 নম্বর রয়েছে শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবচ্ছিন্নভাবে হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যও নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত। সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কখনোই পাওয়া যায় না। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লেখো 2টি। নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। 2, এই বল শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কার্যকরী হয়। এই বলের পাল্লা প্রায় 10⁻12 সেন্টিমিটার। আয়নন শক্তি বলতে কি বোঝায়? সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে গিয়ে ও পরমাণুটিকে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই ওই মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বা আয়নন শক্তি বলে। এরপরে আমরা গ্রুপ ডিতে চলে আসছি। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার অথবা V স্কোয়ার সমান U স্কোয়ার প্লাস 2AS সমীকরণটি প্রতিষ্ঠা করো যেখানে ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার সমীকরণ প্রতিষ্ঠা। ধরি কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ U, t সময় ধরে এ সমতরণে চলার পর বস্তুটির অন্তিম গতিবেগ হলো v। তাহলে আমরা বলতে পারি v সমান U প্লাস AT। যেহেতু কণাটি সমতরণে গতিশীল তাই কণাটির বেগ বৃদ্ধির হার সমান। টি সেকেন্ড সময়ে কণাটির গড় বেগ হবে va, এ মানে হচ্ছে অ্যাভারেজ, u প্লাস v বাই 2। ইউ হচ্ছে প্রাথমিক বেগ, v হচ্ছে অন্তিম বেগ, এদের যোগফল বাই 2, এটা হচ্ছে va। কারণ আমরা জানি বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে টি সেকেন্ড সময়ে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে বেগ সমান, যদি দূরত্ব বাই সময় হয় তাহলে বেগের সাথে সময়টাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব দূরত্ব, অর্থাৎ s সমান পেয়ে যাব va ইন্টু টি সমান va মানে তো আমরা জানি u প্লাস v বাই 2, এটা বসিয়ে দেওয়া হলো ইন্টু টি সমান u প্লাস v এর মানটা আমরা আগেই জেনেছি, v মানে হচ্ছে u প্লাস এটি। তাহলে v এর জায়গায় u প্লাস এটি বসানো হলো, নিচে যেমন 2 আছে থাকলো ইন্টু টি সমান এখানে দুটো u হয়ে গেছে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। এবার 2u বাই 2 ইন্টু টি একটা টার্ম প্লাস
AT ইন্টু টি বাই টু একটা টার্ম, অর্থাৎ টু টু কেটে যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি ইউটি, আর এখানে হচ্ছে এটি স্কোয়ারকে টু দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হাফ এটি স্কোয়ার। অতএব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বস্তুটি যদি এ সমমন্দনে গতিশীল হয় তাহলে এই যে প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এস সমান হয়ে যাবে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ সমীকরণ প্রতিষ্ঠা। ধরি কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ, টি সময় ধরে এ সমতরণে চলার পর বস্তুটির অন্তিম গতিবেগ হলো ভি। তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। এবার এই সমীকরণটার উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে এদিকে পাবো ভি স্কোয়ার আর ডান দিকে পাবো ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি, যেখানে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা প্রথমে পেয়ে যাব ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন্টু এটি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটি স্কোয়ার মানে এ স্কোয়ার টি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি, এখানে ইউটা স্মল মনে রাখবে, টু ইউ এটি প্লাস এখানে এ স্কোয়ার টি স্কোয়ার, অর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এখানে দেখো একটা টু নেওয়া হচ্ছে বাইরে, যদি আমরা এখানে একটা টু নিই তাহলে এটাকে অবশ্যই 1/2 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ হচ্ছে মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ 2 ইন্টু 1/2 এখানে 2 কেটে গিয়ে তবেই কিন্তু 1 থাকছে। তো এক্ষেত্রে কী হলো, এ স্কোয়ার টি স্কোয়ারের মানের কোনো পরিবর্তন হলো না, আমরা 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে নিলাম এটাকে প্রমাণ করার সুবিধার জন্য। এরপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমরা 2 আর এটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে ইউটি প্লাস এখানে পড়ে থাকবে হাফ, একটা এ কমন নেওয়া হয়েছে আর একটা এ পড়ে আছে আর টি স্কোয়ার হাফ এটি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান হয়ে যাবে এস, কারণ আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। বস্তুটি যদি সমমন্দনে গতিশীল হয় তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস হয়ে যাবে। এরপরে রয়েছে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে 3টি পার্থক্য লেখ। স্কেলার রাশি ভেক্টর রাশি, প্রথমে বিষয় হচ্ছে সংজ্ঞা, শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই এমন রাশিকে স্কেলার রাশি বলে, যেমন ভর, সময়, চাপ, উষ্ণতা ইত্যাদি। মান ও অভিমুখ দুই বর্তমান এবং যাদের যোগ বা বিয়োগ বিশেষ সংযোজন সূত্র মেনে করতে হয় এমন রাশিগুলোকে ভেক্টর রাশি বলা, যেমন ক্ষেত্রফল, বল, ভরবেগ, সরণ ইত্যাদি। রাশির পরিবর্তন, মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন ঘটে, মান বা অভিমুখ বা উভয়েরই পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন ঘটে। বিষয় হচ্ছে যোগ বা বিয়োগের কৌশল, স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র সাংখ্য মানের যোগ বা বিয়োগ দ্বারাই এই রাশির যোগ বা বিয়োগ সম্ভব, আর ভেক্টর রাশির ক্ষেত্রে মানের সঙ্গে অভিমুখও বিবেচনা করতে হয় বলে ভেক্টর রাশির যোগ শুধুমাত্র সাংখ্য মানের যোগ বা বিয়োগ দ্বারা নয়, নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। একটি মাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কিভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করবে। প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করে নেওয়া হলো। ধরি বস্তুটির ভর হলো এম একক। প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হলো যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হলো, মনে করি পাঠ V1 একক। এখানে একটা মাপনী চোঙ দেওয়া রয়েছে এবং তার মধ্যে কিছুটা জল নিয়ে তার মাপটা দেখে নেওয়া হলো, যেটা হচ্ছে V1 এই জলটার আয়তন। এবার বস্তুটিকে পরিষ্কার করে মোম মাখানো একটি সরু ও শক্ত সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এই যে ডুবিয়ে দেওয়া হয়েছে, এতে করে কি হচ্ছে, জলতল কিছুটা ওপরে উঠবে। এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হলো, মনে করি এই পাঠ হয়ে যাচ্ছে V2 ঘন একক। এক্ষেত্রে মোম মাখালে সুতোটি ভেজে না, অর্থাৎ জল শোষণ করে না, তাই পাঠে কোনো ত্রুটি আসে না। এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে V2 - V1 পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে। সেক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কঠিন বস্তুর ঘনত্ব D সমান হয়ে যাবে বস্তুর ভর M বাই বস্তুর আয়তন V সমান M বাই V2 - V1 একক। অতএব D সমান M বাই V2 - V1। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 20, পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা কত? ও 8 2 - আয়নটিতে মোট ইলেকট্রন সংখ্যা কত? H+ আয়নকে প্রোটন বলা হয় কেন? পরমাণুর পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে 20, তাহলে পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো পরমাণুর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 20। পরমাণুটির ইলেকট্রন বিন্যাস কত হবে না, কে কক্ষে 2টো ইলেকট্রন থাকবে, এল কক্ষে থাকবে 8টা ইলেকট্রন, এম কক্ষে থাকবে 8টা ইলেকট্রন এবং এন কক্ষে থাকবে 2টি ইলেকট্রন। তাহলে পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2।
অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। এবার পরের প্রশ্নে দেওয়া ছিল O8 2- আয়নে মোট ইলেকট্রন কতগুলি। নিচে 8 আছে মানে প্রোটন সংখ্যা 8, প্রোটন সংখ্যা 8 মানে ইলেকট্রন সংখ্যাও 8, কিন্তু 2- মানে ওই আয়নটি আরও দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 8 আর 2 মোট 10টা ইলেকট্রন হয়ে যাবে। একটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে কিন্তু কোনো নিউট্রন থাকে না। নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন অনবরত ঘুরতে থাকে। হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হয়। H থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় H+ আয়নে পরিণত হয়। সুতরাং H+ আয়নে শুধুমাত্র একটি প্রোটন থাকে, অর্থাৎ একটি প্রোটন কণা এবং একটি H+ আয়ন সমতুল্য। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কী ধরনের ভিডিও লাগবে, আর আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই জানিও। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।